আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ক্রসিং ব্রুকলিন ফেরি এই কবিতাটি নিয়ে। ক্রসিং ব্রুকলিন ফেরি এই কবিতাটি লিখেছিলেন ওয়াল্ট হুইটম্যান 1856 সালে। প্রথমত এই কবিতাটি সানডাউন পোয়েম নামে পরিচিত ছিল। পরবর্তীতে উনি এটাকে আবার নামকরণ করেন। তখন দ্বিতীয়বার যখন নামকরণ করা হয় তখন এটি লিভস অফ গ্রাস নামে পরিচিত ছিল এবং 1860 সালে ওয়াল্ট হুইটম্যান এই কবিতাটিকে এখনকার যে টাইটেল অর্থাৎ ক্রসিং টু দি ব্রুকলিন ফেরি এই নামে নামকরণ করেন। এখন এই কবিতাটি কিন্তু অনেক বড় একটি কবিতা, 147 লাইনের একটি কবিতা, 9টি অংশে বিভক্ত এই কবিতাটি। কারণ এই কবিতাটি শুরু করার আগে, টেক্সট শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে আমি বলে নিব এর সেটিং সম্পর্কে। এর সেটিং হলো কবিতাটিতে কবি অর্থাৎ এখানে আমি প্রোটাগনিস্টও বলতে পারি অথবা এটাকে অনেকে আমি কবি বলে সম্বোধন করতে পারি। মূলত কবি ম্যানহাটন থেকে ব্রুকলিনে যাচ্ছিলেন এবং যে নদীটি উনি পার হচ্ছিলেন সেই নদীটির নাম ছিল ওয়েস্ট রিভার। যেহেতু তোমার 1856 সালে লেখা একটি কবিতা, তখন নিউ ইয়র্ক এত উন্নত ছিল না এবং ওয়েস্ট রিভারের উপরে কোনো ব্রিজ ছিল না। বর্তমানে যে অংশটা দিয়ে ঠিক এই ফেরিটা পার হতো সেটার উপর একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটার নাম হলো ব্রুকলিন ব্রিজ। এখন কবি যখন ওই ব্রিজের মানে সরি ফেরিতে ছিল তখন কবি উনি খুব, যেহেতু কবিরা স্বাভাবিকভাবেই খুব অবজারভেটিভ পার্সন হয়, পার্সোনালিটি সম্পন্ন হয়, তখন উনি আসলে ওনার যে এক্সপিরিয়েন্স, ওনার যে চিন্তা ভাবনা ওইটাই মূলত এই কবিতায় তুলে ধরেছেন। এখন এই কবিতার মূল বিষয়বস্তুটা তোমাদেরকে আগেই বলিনি, তাহলে তোমাদের টেক্সট বুঝতে আরো বেশি সুবিধা হবে। এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে একটা ফেরি যেরকম দুইটা শহরের মধ্যে দূরত্ব ব্যবধান দূর করে, দুটি শহরকে কাছাকাছি আনে, দুটি শহরের মানুষকে কাছাকাছি আনে, ঠিক সেরকম ভাবে এই কবিতাটি কবির এবং কবির যে পাঠক, যেটা বর্তমান পাঠক, যখন কবি ছিলেন ওই পাঠক এবং ফিউচারের যে পাঠক, ওর মধ্যে ওনাদের এই পাঠক এবং কবির মধ্যে দূরত্ব ও ব্যবধান দূর করবে। মূলত এটাই ছিল এই কবিতার আহ মূল বিষয়বস্তু। আর এই কবিতাটি ফ্রি ভার্সে লেখা ছিল। আর ফ্রি ভার্স হচ্ছে এমন একটা পোয়েম, মানে পোয়েটিক স্টাইল, যেটা যেই স্টাইলে কোনো রকম তোমার রিদম এবং রাইম থাকে না, অর্থাৎ অনেকটা গদ্যের আকারে লেখা একটি কবিতা। এবং অনেক সময় ওয়াট হুইটম্যানকে বলা হয় যে উনি হচ্ছে ফ্রি ভার্সের জনক, কারণ উনি ওনার কবিতায় এত পরিমাণ ফ্রি ভার্সকে ইউজ করেছেন এবং উনি প্রথম কবি যিনি ফ্রি ভার্সকে খুব জনপ্রিয় করে তোলেন আর কি, সেজন্য ওনাকে ফ্রি ভার্সের জনক বলা হয়। আর ওয়াট হুইটম্যানের উপরে আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা যে ওনার বায়োগ্রাফিটা এবং ওখানে আমি ওনার রাইটিং স্টাইল নিয়েও আলোচনা করেছি অনেক ইলাবোরেটলি। সো তোমরা যদি ওইটা দেখে আসো তাহলে তোমাদের জন্য বুঝতে কবিতাটি আরো অনেক বেশি সুবিধা হবে। তা আর কথা বাড়াবো না, চলো সরাসরি আমরা এখন টেক্সটে চলে যাই। স্ট্যান্জা 1। ফ্লাড টাইড বিলো মি আই সি ইউ ফেস টু ফেস। এখানে ফ্লাড টাইড বলতে বলছে জোয়ার ভাটা আমার নিচে, আই সি ইউ ফেস টু ফেস। এখানে সি ইউ দিয়ে বলছে জোয়ার ভাটাকে উনি ইন্ডিকেট করছে যে আমি তোমাকে সরাসরি দেখছি। ক্লাউডস অফ দ্য ওয়েস্ট সান দে আর হাফ অ্যান আওয়ার হাই, আই সি ইউ অলসো ফেস টু ফেস। বলছে যে তোমার যে ওয়েস্টের যে ক্লাউডস ওটাকে আমি দেখছি, অ্যান্ড সান দে আর হাফ অ্যান আওয়ার হাই, মানে আর সূর্য ডুবার মাত্র আধা ঘন্টা আছে, আমি সেই সূর্যকেও দেখছি, একদম ফেস টু ফেস দেখছি। Crowds of men and women attired in the usual costumes, how curious you are to me. এবার কবি কিন্তু এই ক্রাউডসদেরকে ইন্ডিকেট করছে ইউ দিয়ে, বলছে যে তখনকার যে মানুষ, মহিলা এবং পুরুষ, এরা সবাই নর্মাল যেটা ইউজুয়াল কস্টিউম থাকে, যে কস্টিউম পরে আছে, সবাই মানে ড্রেস আপে আছে ওই ফেরির মধ্যে, এবং তারাও কবির প্রতি অনেক বেশি কিউরিয়াস। On the ferry boats, the hundreds and hundreds that cross, returning home, are more curious to me than you suppose. মানে বলছে এই ফেরির মধ্যে যে হান্ড্রেডস এবং মানে শত শত মানুষ যারা রিটার্নিং হোম, বাসায় যাচ্ছে, তারা সবাই আমার, তুমি যতটা না চিন্তা করো তার থেকে বেশি ওনারা আমার প্রতি অনেক বেশি
furious, and you that sail across from shore to shore years hence are more to me and more in my meditation than you might suppose. অর্থাৎ তুমি যতটা না চিন্তা করো তার চেয়ে বেশি তোমরা এখন কবি কিন্তু হ্যান্স এন্ড অ্যান্সার বলছে যে শেলে চলে গেছে অর্থাৎ ফিউচারে চলে গিয়েছে কবি যে তোমরা যারা এই এক তীর থেকে আরেক তীরে ফেরি ব্যবহার করে পার হবে তোমরা আমার মেডিটেশনে মানে আমার প্রতি আরো বেশি কিউরিয়াস এবং আমিও তোমাদের প্রতি আরো অনেক বেশি কিউরিয়াস। The impalpable sustenance of me from all things at hours of the day, the simple compact wisdom scheme myself disintegrated, everyone disintegrated, yet part of the scheme অর্থাৎ বলছে যে impalpable যে এত পরিমাণ যেটাকে স্পর্শ করা যায় না স্পর্শাতীত, সাস্টেনেন্স হচ্ছে যে তোমার আগ্রহ অফ মি মানে আমার যে দিনের কাজ অর্থাৎ আমার যে কাজকর্ম করতে হয় টাকা পয়সা ইনকাম করতে হয় সেটা নিয়ে তো আমি সারাদিন ব্যস্ত থাকি। all things at all hours of the day সেটা নিয়েই আমার সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, আমার জীবিকার জন্য সারাক্ষণ আমার ব্যস্ত থাকতে হয়। The simple compact wisdom scheme myself disintegrated, এখন সিম্পল কম্প্যাক্ট ওয়েলজম স্কিম বলতে বোঝাচ্ছে যে ফুল ইউনিভার্সকে ওয়েলজম স্কিম মানে হচ্ছে একটা ফুল ইউনিভার্সের যে সিস্টেম সেটাকে বোঝানো হচ্ছে। মাইসেলফ আমি ডিসইন্টিগ্রেটেড সেখানে এবং এভরি ওয়ান ডিসইন্টিগ্রেটেড অফ দিস স্কিম মানে আমরা সবাই সবার থেকে আলাদা অফ দ্য বাট ইয়েট পার্ট অফ দ্য স্কিম আমরা সবাই সব থেকে অনেক দূরে কিন্তু তারপরও এই স্কিমের একটা অংশ আমরা আমরা সংযুক্ত এই স্কিমের মধ্যে আমরা চাইলেই অন্য জায়গায় যেতে পারি না। The similitudes of the past and those of the future, the glories strung like beads on my smallest sight and hearings on the walk in the street and the passage over the river বলছে যে পাস্টের যত অ্যাটিটিউড আছে আর ফিউচারের অ্যাটিটিউড সবকিছু আমার চোখের সামনে যত সাইট এবং যা কিছু আমি শুনতে পাচ্ছি যারা রাস্তায় হেঁটে যাচ্ছে অথবা নদী পার হয়ে যাচ্ছে সবকিছু একটা সুতার মধ্যে বাঁধা পুঁতির মালার মতো মানে সবকিছু সংযুক্ত এই যে আমাদের যে ফুল ইউনিভার্স এই ইউনিভার্সের সবকিছু একটা আরেকটার সাথে একটা মালার মধ্যে যেরকম অনেকটা তোমার মালার মধ্যে পুঁতি থাকে সেরকম সবকিছু এই যে বিটস দিয়ে পুঁতি বোঝাচ্ছে যে সবকিছু স্ট্রাং মানে সুতা এই সবকিছু একটা সুতার মধ্যে আবদ্ধ। The current rushing so swiftly and swimming with me far away, the others that are follow me, the ties between me and them, the certainty of the others, the life, love, sight, hearing of others. এখন বলছে যে কারেন্ট বলতে স্রোত আমার সাথে অনেক দ্রুত চলে যাচ্ছে অনেক দ্রুত সুইফটলি খুব তীব্র বেগে এবং সাঁতার কেটে আমার সাথে পার হয়ে যাচ্ছে এবং দ্য আদার্স দ্যাট আর টু ফলো মি যারা আমার সাথে যাচ্ছে তাদেরও একই ফলো করছে দ্য টাইস বিটুইন মি অ্যান্ড দেম তাদের মধ্যে যে আমার মধ্যকার আমার যে টাইস বলতে গেলে বন্ধন বোঝাচ্ছে দ্য সার্টিনিটি অফ আদার্স মানে অন্যদেরও একই অবস্থা তাদের লাইফ লাভ ভালোবাসা সাইট হিয়ারিং অফ আদার্স সবকিছুই আমার সাথে এবং তাদের সাথে এটাকে বলছে যে স্রোত চলে যাচ্ছে মানে সবকিছুই একটা অংশে যে তোমার সংযুক্ত সেটাই কবি বোঝানোর জন্য এই লাইনগুলি ইউজ করেছেন। Others will enter the gates of the ferry and cross from shore to shore. অনেকেই আসবে তারাও এই ফেরি গেটে প্রবেশ করবে এবং তারাও এই শোর একটা মানে তীর এক তীর থেকে অন্য তীরে যাবে। Others will watch the run of the tide, the flood tide. আবার অন্যেরা এখন কিন্তু এটা ফিউচারে চলে গিয়েছে যে মানে ফিউচার বলতে ঠিক ফিউচার না এখানে হ্যাঁ যেহেতু উইল ইউজ করেছে এই জায়গায় সো এখানে কিন্তু ফিউচার যখন তোমরা দেখবে যে শেল উইল কোথাও ইউজ করা হয় তখনই বুঝে নেবে যেটা ফিউচারে চলে গিয়েছে এবার এর মধ্যে তারা আসবে আসার পর তারা একদিক থেকে আরেক দিক পার হবে যখন আমি থাকবো না মারা যাব। Others will watch the run of the flood tide তারাও দেখবে যে ফ্লাড টাইডটা যে মানে ফ্লাড টাইড যাচ্ছে সেটা দেখবে। Others will see the shipping of Manhattan north and west and the heights of Brooklyn to the south and the east. Others অন্যরাও দেখবে যে ম্যানহাটনের যে শিপিং উত্তর এবং পূর্ব দিকের তারপর হচ্ছে তোমার ব্রুকলিনের সাউথ এবং ইস্টের সব হাইট সবকিছু এভরিথিং তারা ফলো করবে দেখবে। Others will see the island large and small
small, যে ছোট ছোট আইল্যান্ড, বড় আইল্যান্ড, ছোট আইল্যান্ড এগুলো দেখবে। 50 years hence other will see them as they cross and the sun half an hour high, মানে 50 বছর পরও যারা আসবে তারা দেখবে যে ঠিক এই আধা ঘন্টা সূর্য ডোবার আধা ঘন্টা আগের মুহূর্ত। and 100 year hence or ever so many 100 year hence other will see them। এখন বলছে যে 100 বছর পরে আসার পরও এবং এমন আরো অনেক বছর মানে হাজার বছর বোঝাচ্ছে এখানে, তারাও কিন্তু সেম সিচুয়েশনটাই দেখবে। উইল এনজয় দ্য সানসেট, তারা সানসেটকে এনজয় করবে। দ্য পাওয়ারিং অন ইন অফ দ্য ফ্লাড টাইডকে দেখবে। দ্য ফলিং ব্যাক টু দ্য সি অফ দ্য ইভ টাইপ, মানে ইভ টাইপের যত ফলিং ব্যাক আছে সিতে সমুদ্রে, সেটা সবকিছু তারা মানে এভরিথিং উনি যা করছে সবকিছুই তারা অ্যাকচুয়ালি এটাকে এনজয় করবে। এখন এই স্ট্যান্জায় মূলত কবি প্রকৃতিকে যে ভালোবাসেন, কবি যে প্রকৃতি মানে এই যে প্রকৃতি, এই প্রকৃতিকে যে কবি ভালোবাসতেন এবং উনি প্রকৃতি খুব সুন্দর করে অবজার্ভ করতেন, এটাকে উনি দেখেছেন যে উনি নিজেও অবজার্ভ করেছেন, নিজেও এনজয় করেছেন, পরবর্তীতে যারা আসবে তারাও এই সেম সিচুয়েশনটাকে অবজার্ভ করবে। এখন চলে যাবো আমরা থার্ড স্ট্যান্জায়। It avails not time nor place, distance nor avails not। এটা বলছে এটা অ্যাকচুয়ালি avails মানে হচ্ছে তোমার এটা কি বলা যায় মানে ব্যর্থ, মানে এটা হচ্ছে না ব্যর্থ না, এটা হচ্ছে avails অর্থ হচ্ছে যে সাকসেসফুল হওয়া আর কি, এটা সাকসেসফুল হবে না। টাইম অর প্লেস, টাইমও সাকসেসফুল হবে না, প্লেসও সাকসেসফুল হবে না, ডিস্টেন্স সাকসেসফুল হবে না। আই এম উইথ ইউ, ইউ মেন অ্যান্ড ওমেন অফ এ জেনারেশন অর ইভার সো মেনি জেনারেশন হেন্স, যে আমি তোমার সাথে আছি, তোমরা পুরুষ এবং মহিলা অফ এ জেনারেশন, যে জেনারেশনের হও, অর সো মেনি জেনারেশন হ্যান্স, মানে পরবর্তী আরো অনেক বেশি জেনারেশন যারা আসবে তাদের সবার সাথে আমি আছি। জাস্ট এজ ইউ ফিল when you look on the river and sky so I feel, তোমরা যেরকমটাই দেখেছিলে যখন তোমরা রিভার মানে মানে নদীর দিকে তাকিয়েছিলে, আকাশের দিকে তাকিয়েছিলে, আমি কিন্তু একই রকম ফলো করেছিলাম, আমি কিন্তু একই রকম ফিল করেছিলাম। Just as any of you is one of a living crowd, I was one of a crowd। তোমরা যেরকম লিভিং ক্রাউডের একজন, সেরকম একজন আমিও ছিলাম। Just as you are refreshed by the gladness of the river and the bright flow, I was refreshed। তোমরা যখন সমুদ্র মানে সরি নদীর এই গ্ল্যাডনেস বা নদীর বিশালতা দেখে তোমরা যেরকম তা খুশি হয়েছিলে, সেরকমটা খুশি কিন্তু আমিও হয়েছিলাম। রিফ্রেশড, খুশি, এখানে অ্যাকচুয়ালি রিফ্রেশ বলতে এটাকে বোঝাচ্ছে তোমার অনেকটা আমি মানে ফ্রেশ হয়েছিলাম, যেটা থেকে আমার ভালো লেগেছিল, মুগ্ধ হয়েছিলাম। Just as you stand and lean on the rail, yet hurry with the swift current, I stood yet not hurry। তোমরা যেরকম দাঁড়াবে ফেরি রেলের এবং ওখানে রেল ঢেলান দিয়ে দেখবে, কিন্তু ইয়েট হারি উইথ দ্য সুইফট কারেন্ট, এবং ওই কারেন্টের সাথে যেরকম কারেন্ট অনেক দ্রুত বেগে চলে যাচ্ছে সেরকম ভাবে তোমরা চলে যাবে, আমিও একই রকম ভাবে দাঁড়িয়েছিলাম। Just as you look on the numberless mast of ships and the thick stemmed pipes of steamboats I look। তোমরা যেরকম ভাবে অসংখ্য জাহাজ দেখেছিলে এবং সেই জাহাজের যে স্টিমবোট গুলির উপরে ঠিক পাইপগুলি ছিল সেটাও তোমরা দেখেছিলে, আমিও কিন্তু দেখেছিলাম। I too many and many a time crossed the river of old। আমি অনেকবার পার হয়েছিলাম এই নদীটা। Watched the 12-month seagulls, saw them high in the air floating with motionless wings oscillating their bodies। এখন তোমরা নিশ্চয়ই নদী পার হয়েছো, ফেরিতে উঠেছো কখনো, সেখানে নিশ্চয়ই দেখবে ঈগলরা যখন আকাশে উড়ে তখন তারা একটানা অনেকক্ষণ উড়তে থাকে, যখন তারা অনেকক্ষণ অনেক উপরে উঠে যায় তখন তারা কি করে পাখা দুটোকে আর নাড়ায় না, একদম পাখা দুটোকে স্থির করে ফেলে এবং পরবর্তীতে তাদের বডিটা একটু বাতাসে কাঁপতে থাকে আর কি। সেটাকেই বলছে আমি দেখেছিলাম 12 মাস বয়সী সিগাল, অর্থাৎ পূর্ণপ্রাপ্ত বয়স্ক সিগাল দেখেছিলাম, এবং তারা অনেক দূরে উঠছিল, আকাশে উঠছিল, ফ্লোটিং অ্যান্ড উইথ মোশনলেস, যে
উইংসটাকে তারা নাড়াচ্ছিল না এবং তাদের বডিটা ওটার মধ্যে হালকা হালকা করে কাঁপছিল। Saw how the glistening yellow light up parts of their bodies and left the rest in strong shadow. আমি দেখেছিলাম এখন একটা গোধূলি যে বেলার আলোটা সেই আলোটা তাদের উপরে পড়েছিল, উজ্জ্বল আলোটা, এবং তাদের বডিটা একটা শ্যাডোর মতো স্ট্রং শ্যাডো হয়েছিল। Saw the slow wheeling circle and gradual edging towards the south. Saw the reflection of the summer sky in the water. Had my eyes dazzled by the shimmering track of beams. Looked at the fine centrifugal spokes of light round the shape of my head in the sunlit water. এটা হচ্ছে পুরোটাই তোমার নদীর যে একটা বর্ণনা, যে দেখেছিল যে সামারের যে স্কাই সেটা রিফ্লেকশন দেখেছিল, এবং ওই রিফ্লেকশনটা যখন কবির চোখে এসেছিল একদম এত পরিমাণ ডেজার্ট হয়ে গিয়েছিল, এত পরিমাণ শিভারিং ছিল যে একদম চোখ জ্বলে জ্বলে গিয়েছিল, এরকম যে চোখে যা মানে চোখটা একদম ডেজার্ট। ডেজার্ট মিন্স হচ্ছে তোমার একদম মানে চোখে যেমন একটা চোখে যেমন জ্বালা করে, জ্বালা ঠিক জ্বালা না, এটা বলে ডেজার্ট মানে হচ্ছে একদম আশ্চর্যজনক হয়ে যাওয়া, চোখটা একদম আশ্চর্য হয়ে যাওয়া বা একদম চোখের মধ্যে চিকচিক করা এমন একটা বিষয়। হ্যাঁ, একটু পরে পিজা দিচ্ছি, আমি ভিডিও বানাচ্ছি, তুমি যাও। হ্যাঁ তুমি যাও, ওকে তুমি যাও, ওকে ওকে তুমি যাও এখন, আমি একটু পরে আসছি, ওকে 5 মিনিট পরে আসছি, ওকে। সরি ফর দ্য ডিস্টারবেন্স, অ্যাকচুয়ালি আমার ছেলে এসেছিল পিৎজার জন্য। তো যাই হোক, আমি কোথায় ছিলাম? এখানে ছিলাম। Looked at the fine centrifugal spokes of light round the shape of my head in the sunlight water. সেন্ট্রিফিউগাল স্পোকস মানে হচ্ছে লাইটটা অনেক সময় তোমার লাইটটা যখন আলোকিত হয় তখন কিন্তু সেন্ট্রাল থেকে আসে, সেটাকে বোঝাচ্ছে যে লাইটটা যখন ওই ওই সমুদ্র পানির উপরে যে মানে সন্ধ্যার আগের যে লাইটগুলি পড়ছিল সেখানে যে একটা তোমার সুন্দর পরিবেশ, ওই পরিবেশের কথাই বলছিল, আলোকের কথা বলছিল, সেটাই বলছিল। ওকে, নাও looked on the haze on the hills southward and southwestward. দেখেছিলাম পাহাড়কে মানে উত্তর পূর্ব এবং সাউথ ওয়েস্টওয়ার্ড, উত্তর উত্তর দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব মানে পূর্ব দিকের যে পাহাড়গুলো আছে সেগুলো দেখেছিলাম। Looked on the vapor at it flew in the fleeces tinged with violet. দেখেছিলাম বাষ্পগুলি বেগুনি রঙের আভা হয়ে উড়ে যাচ্ছে। Looked towards the lower bay or noticed the vessels arriving. দেখেছিলাম যে লোয়ার বে মানে উপসাগরের দিকে তাকিয়েছিলাম যে ভেসেলস মানে হচ্ছে জাহাজ আসা দেখার জন্য। saw their approach, দেখেছিলাম তারা আসছে। saw abroad those that were near me, দেখেছিলাম যে যারা আমার আশেপাশে সেলিং করছে তাদেরকে দেখেছিলাম সেই সব জাহাজকে। saw the white sails of schooners and sloops. schooners মানে হচ্ছে তোমার মধ্যযুগীয় দ্বিপালযুক্ত মানে দ্রুতগামী জাহাজ, এবং স্লোপস হচ্ছে যেটা ডিঙ্গি নৌকা টাইপের। saw the ships at anchor, দেখেছিলাম অনেক জাহাজ অ্যাঙ্করিং করে রাখা আছে, অর্থাৎ মানে জাহাজকে যে তোমার আটকে রেখেছে। the sailors at work in the rigging or out astride the spars, আমি দেখেছিলাম পাল্টানোর কাজে ব্যস্ত নাবিককে। the round mast, the swinging motion of the hulls, the slender serpentine pennants, অর্থাৎ দেখেছিলাম গোলাকার মাস্তুল এবং জাহাজ যে দুলছে ধীরে ধীরে ঝুলছে। হালস মানে হচ্ছে জাহাজের আকৃতি, জাহাজটা আর কি, জাহাজের যে বডি সেটা। দ্য স্লেন্ডার সার্পেন্টাইন পিনাটস, এটা অর্থ হচ্ছে তোমার পিনাটস হচ্ছে সংকেত দেওয়ার জন্য যে জাহাজের মধ্যে পতাকা থাকে সেটাকে দেখেছিলাম। The large and small steamers in motions, the pilots in their pilot houses, দেখেছিলাম অনেক ছোট বড় স্টিমারগুলিকে দেখেছিলাম যে তারা ধুলছে যে চলছে। পাইলটগুলি ছিল তাদের পাইলটের মানে পাইলট বলতে এখানে জাহাজের যে চালক, জাহাজ চালক ছিল, জাহাজ চালকের ঘরের মধ্যে অর্থাৎ তাদের যে রুম সেই রুমে ছিল। The white wake left by the faces, the quick tremulous wheel of the wheels, and হোয়াইট ওয়েক হচ্ছে তোমার শুভ্র ফেনিল ঢেউ, অর্থাৎ এটার মানে হচ্ছে যে যেটা হচ্ছে যে জাহাজ যখন চলে জাহাজের পেছনের চাকাটা কিন্তু অনেক দ্রুত ঘুরে, তখন এর পিছনে কিন্তু পানির মধ্যে একটা একটা ফেনিল জলরাশি তৈরি হয়, একটা স্রোত তৈরি হয়, ওটাকে কবি এখানে সুন্দর করে বলেছেন। The flags all the nations, the falling of them at the sunset, the scallop-edged waves in the twilight, the leaded crabs, the frolicsome crest and glistening. এখন এটা দেখো,
এখানে কিন্তু এতক্ষণ কিন্তু ছিল সন্ধ্যা হচ্ছে আধা ঘন্টা আগে তার ঘটনা, এবং এখান থেকে শুরু হয়ে গিয়েছে যে সন্ধ্যাটা হয়ে গিয়েছে, অর্থাৎ অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে। যখন অন্ধকার হয়ে যায়, এখন এখন এটার মধ্যে যে বলছে অল দ্য ফ্ল্যাগ অফ নেশন ফলিং অফ দেম সানসেট, সানসেট অলরেডি ডান হয়ে গিয়েছে। এখন তখন যখনকার কবিতা, এই কবিতাটা লেখা হয়েছিল, তখন যে আমেরিকান যে জাহাজগুলি ছিল সেই জাহাজগুলি মানে অনেক দেশে যেত, যেহেতু অনেক দেশে যেত সেহেতু ওনারা সব ধরনের পতাকাই ওনাদের জাহাজের মধ্যে রাখতো, কারণ ওই পতাকাগুলি ইন্টারন্যাশনাল ফ্লাইট, ফ্লাইট না, ইন্টারন্যাশনাল জাহাজ, এটা বোঝানোর জন্য। এবং যখন সন্ধ্যা হতো তখন সবগুলো ফ্লাক্স ওনারা নামিয়ে ফেলতো, সেটাকেই বলছে। টুইলেটের মধ্যে অর্ধবৃত্তাকার যে ওয়েব, সেটা দ্য ল্যাডেড কাপস, ল্যাডেড কাপ হচ্ছে যে সুরা পানকারী পাত্র, দ্য ফ্লোরিক্সেন্ট ক্রেসেন্ট গ্লিস্টেনিং, এগুলি সবই উজ্জ্বল আলোয় একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, তখন উনি এগুলি সবকিছুই দেখেছিল। The stretch ever growing dimmer and dimmer, the grey walls of the granite storehouses by the docks. অর্থাৎ আমি দেখেছিলাম যে স্ট্রেচ ফার দূরবর্তী যে আলোগুলি আরো ডিমার ছোট থেকে ছোট হয়ে আসছে, অর্থাৎ যখন ফেরিটা চলা শুরু হয়েছে তখন নিশ্চয়ই ফেরিটা নদীর মাঝখানে চলে গিয়েছে। তো অপর সাইডের যেই তোমার লাইট গুলি আছে, দ্য গ্রে ওয়ালস, দ্য স্টোর হাউসের যে স্টোর হাউস, গ্রানাইট স্টোর হাউস হচ্ছে তোমার, এটা হচ্ছে বলা যায় যে স্টোর হাউস গুলি থাকে এখানে, আহ, যে গুদাম ঘর আর কি, গুদাম ঘরের যে লাইট, সেটা ছোট থেকে ছোট হয়ে আসছিল। অন দ্য রিভার শ্যাডোই গ্রুপের মানে মানে রিভারের মধ্যে অনেক রকমের ছায়া পড়ছিল। দ্য বিগ দ্য বিগ স্টাম্পটা ক্লোজলি ফ্ল্যাঙ্কড উইথ অন ইচ সাইড অফ দ্য বার্জ, দেখেছিলাম বজ্রাগুলি। দ্য হেই বোট মানে হচ্ছে খড় নিয়ে যাচ্ছে এমন নৌকা। দ্য বিলিটেড লাইটার, মাল খালাসকারী জাহাজ, নৌকা। On the neighboring shore of the fires from the foundry chimneys burning high and glaring into the night, দেখেছিলাম যে তোমার নেইবারিং শোর, অর্থাৎ নেইবারিং শোর হচ্ছে তোমার প্রতিবেশী শোর, মানে ওই শোর বলতে তীরের উপরে তৈরি যে ফাউন্ডারি চিমনি, অর্থাৎ সিমেন্টের যেই সিমেন্টের যে কারখানার উপরে যে চিমনিটা থাকে, সেই চিমনির উপর লাইট বলতে আলো, মানে আগুন জ্বলছিল, এবং গ্ল্যারিং আগুনটা দেখেছিলাম, অ্যান্ড গ্ল্যারিং ইনটু দ্য নাইট, এবং যেটা তোমার যত রাত হয়ে গিয়েছে, সানসেট ডান, এখন রাত হয়ে গিয়েছে, এই রাতের মধ্যে ওই যে আলোটা সেটা অনেক বেশি জ্বলজ্বল করছিল। casting their flicker of black contrasted with wild red and yellow light over the tops of houses and down into the clefts of the streets. এখন দেখো, এই যে ক্যাস্টিং দেয়ার ফ্লিকার অফ ব্ল্যাক কন্ট্রাস্টেড উইথ ওয়াল রেড, অর্থাৎ তোমরা যখন মোমবাতির মধ্যে আলো দেখো না, ওই মোমবাতির আলো কি মাঝখানে মাঝখানে থাকে একদম ওয়াল রেড লাল, এবং বাইরের যে অংশটা, বাইরের যে অংশটা সেটার মধ্যে থাকে কি ইয়েলো লাইট, সেটা একজন আরেকজনের সাথে কন্ট্রাস্টেড হয়েছিল অফ দ্য হাউসেস। এই লাইটগুলি মানে যে এখানে চিমনির উপরে যে লাইটটা ছিল সেটা পড়ছিল ওই এলাকার হাউসের উপরে, ডাউন ইন দ্য ক্লেফটস অফ দ্য স্ট্রিটস এর যে ভাঙা ক্লেফটস গুলি ছিল অংশ, সেটার উপরে পড়ছিল। এই ছিল ওকে, সেটার উপরে পড়ছিল। এখন আমরা প্রথম স্ট্যান্ডায় পড়েছি যে কবি মাত্র শুরু করেছিল, যে কবি ফেরিতে ছিল, এন্ড দ্বিতীয় স্ট্যান্ডায় কি হলো, দ্বিতীয় স্ট্যান্ডায় কবি শুরু করেছে তার যেই অভিজ্ঞতা সেটা, এবং অভিজ্ঞতা যে পরবর্তীতে ফিউচারে যারা আসবে তারাও যে একই রকম অভিজ্ঞতা সম্মুখীন হবে সেটাই করেছে। এবং তৃতীয় স্ট্যান্ডায় মূলত পুরাটাই সন্ধ্যা থেকে একদম রাত পর্যন্ত যে পুরা একটা নদীর যে পরিবেশটা, রাতের যে পরিবেশটা সেটা উনি বর্ণনা করেছেন। এখন যেহেতু অনেক বড় একটি কবিতা, তো আমি আজকে এখানে এই ভিডিওতে প্রথম তিনটে স্ট্যান্জা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে বাকি আমি আর দুইটা ভিডিও বানাবো, কারণ আমার কাছে মনে হয় একটা ভিডিও বানাতে গেলে অনেক বড় হয়ে যাবে, যেটা তোমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওর উপর তিনটা এই কবিতার উপর তিনটা ভিডিও বানাবো। তো পরবর্তী দুইটা ভিডিওতে বাকি স্ট্যান্জা গুলো আমি কভার করে ফেলবো ইনশাল্লাহ। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।